সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান এবং আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, গবেষক এবং লেখক আমিন আল রশিদ। আমিন ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, জেড ফোকাসে আমরা প্রতিদিনই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি সমসাময়িক বিষয় নিয়ে। আমিন ভাই, আপনারও নজরে পড়েছে যে গতকালকে একটি জরিপ প্রকাশ করেছে বিআইজিডি এবং আরও একটি সংগঠন, যৌথভাবে তারা একটি জরিপ প্রকাশ করেছে এবং জরিপে দেখা গেছে যে 51% মানুষ পূর্ণ সংস্কারের পরে নির্বাচন চায় এবং 48% মানুষ এখনও নির্ধারণ করেননি, তারা সিদ্ধান্তহীনতায় আছেন কাকে ভোট দেবেন এটি নিয়ে। যদিও সেই জায়গাটিতে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তা কিছুটা কমেছে গত বছর জুলাইয়ের পরে এবং আগস্টের পরে, এবং এনসিপির জনপ্রিয়তা কিছুটা বেড়েছে। এই বিষয়টি নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক আছে। এছাড়া আরেকটি বিষয়, আরপিও সংশোধনী, আরপিওতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যেমন ব্যালটে না ভোট থাকছে এই প্রথম, এবং জোট হলেও দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে স্ব দলের প্রার্থীদেরকে। এবং আরও একটি বিষয় হচ্ছে যে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও আরও বেশ কিছু সংশোধনী আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে এর আগের নির্বাচনগুলোকে সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হতো, সেই জায়গায় তাদেরও ক্ষমতা বাড়ানোর এক ধরনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও আপনি জানেন যে গত কয়েকদিন ধরে একটি বিষয় আলোচিত, যে সিলেটের সাদা পাথর, সেই সাদা পাথর যদিও পরিবেশ উপদেষ্টা হবার বহু বছর আগে থেকেই তিনি পরিবেশ নিয়ে বেশ সোচ্চার ছিলেন, তার সময় সাদা পাথর সরে গেল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো ছোট ছোট করে। শুরুতেই জরিপ নিয়ে শুরু করতে চাচ্ছি। সর্বশেষ যে জরিপটি প্রকাশ হলো, জরিপ সম্পর্কে একটা প্রবাদ আছে যে মিথ্যা হলো 3 প্রকার: মিথ্যা, ডাহা মিথ্যা আর জরিপ। তো এখন যে কোনো জরিপ আসলে এটা প্রশ্ন সাপেক্ষ। আপনি জরিপটা কোথায় করছেন, কতগুলো লোকের মধ্যে করছেন, আপনার স্যাম্পল সাইজ কত বড়, জরিপের প্রসেসটা কি, প্রক্রিয়াটা কি, কারা করেছেন, জরিপকারী প্রতিষ্ঠানের ইন্টেনশন আছে কিনা, তারা কারা। আপনি দেখবেন যে প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগে এরকম জরিপ হয়, বিভিন্ন বেসরকারি সংগঠন করে। সরকারি অর্থায়নেও অনেক জরিপ হয়, কিন্তু সেটা অনেক সময় সামনে আসে না যে সরকার ফান্ড করেছে। কখনো কখনো গোয়েন্দা বাহিনীও জরিপ করে এবং সেই জরিপের রিপোর্টগুলো সরকার প্রধানকে দেয়া হয় যে মাঠের অবস্থার বোঝার জন্য। ফলে জরিপ কখনোই, জরিপের মধ্য দিয়ে আপনি এক্স্যাক্ট রিয়েলিটি, বাস্তবতা তুলে আনতে পারবেন না। কারণ হলো যে এই যে সবশেষ জরিপের কথা আপনি বললেন, আমি এটা দেখলাম যে তারা এখানে জরিপ করেছে মাত্র 5,500-এর মতো লোকের উপরে। তো সারা দেশে 5,500 মানুষের মতামত দিয়ে আপনি যদি 20 কোটি মানুষ এবং 12 কোটি ভোটারের মতামত যাচাই করতে চান, সেটা একটা হাস্যকর ব্যাপার। তারপরেও এই জাতীয় জরিপের কিছু গুরুত্ব আছে। ধরেন এই যে গুরুত্বটা কি, গণমাধ্যমের রিপোর্ট হলো 5,000 মানুষ একদম কমও না। 5,000 মানুষের মধ্য থেকে আপনি বিএনপির কত % দিবে, জামাতের কত %, এনসিপির কত %, আওয়ামী লীগকে ভোট দেবে না কত %, এই যেটা ফিগার বের হয় তাতে কিছুটা আন্দাজ করা যায়, কিন্তু এটা দিয়ে কোনো সমাধান বা এটা দিয়ে কোনো উপসংহারে পৌঁছানোর সুযোগ নাই। তো যে কারণে বলা হয় যে জরিপ আসলে জরিপই, এটা দিয়ে আপনি টোটাল বাস্তবতা বুঝতে পারবেন না। এই যে জরিপটা কারা করেছে, প্রথমত ব্র্যাকের একটা ইনস্টিটিউশন, অথেন্টিক ব্র্যাক যেহেতু অথেন্টিক প্রতিষ্ঠান, সেই হিসেবে আমরা বলতে পারি যে এখন এই জরিপের সঙ্গে যে লোকগুলো যুক্ত থাকে তারা কাজটা ঠিকমতো করলেন কিনা এইটা কে মনিটর করবে। আমার সুযোগ হয়েছে, আমি একটা রেডিওতে দীর্ঘদিন কাজ করেছি, তখন রেডিওর জনপ্রিয়তা কম ছিল। আমাদের ম্যানেজমেন্ট ঠিক করলো যে রেডিওর নিউজ বাদ দিয়ে শুধুমাত্র প্রোগ্রাম চ্যানেল আমরা হয়ে যেতে পারি কিনা, সেজন্য একটা স্টাডি করা দরকার। তখন সেই স্টাডিটা আমরা প্রথমে একটা বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে করালাম। আমাদের ম্যানেজমেন্ট মনে করলো যে এই জরিপটা প্রপার হয় নাই। তখন আমরা একটা কাউন্টার জরিপ করানোর চেষ্টা করলাম এবং সেই জরিপের সঙ্গে পেছনে আমি একটু ইনভেস্টিগেট করার চেষ্টা করলাম যে কোন প্রক্রিয়া তারা করে। তখন আমি দেখলাম যে অনেক ফাঁক ফোকর থাকে। ধরেন আপনি কোশ্চেনিয়ার দিবেন, যে 500 লোকের কাছ থেকে গিয়ে আপনি পূরণ করবেন। অনেক ক্ষেত্রেই ওই যিনি মাঠকর্মী ও ঘরে বসে পূরণ করে। তো ঘরে বসে পূরণ করে তারপরে আপনি একটা রিপোর্ট দিলেন যে এই সিনারিও। ফলে
এই যে 5,500 মানুষের উপরে জরিপটা চালালো এবং তারপরে তারা বলল যে 48% মানুষ এখন সিদ্ধান্তই নেয় নাই ভোট দিবে কিনা, বিএনপি এবং জামাতের জনপ্রিয়তা আগের জরিপের চেয়ে কিছুটা কমেছে, এনসিপির কিছুটা বেড়েছে, কিন্তু বাড়লেও এনসিপির জনপ্রিয়তা 3% নিচে। কিন্তু তো এখন এই সব দিয়ে আসলে কোনো উপসংহারে পৌঁছানোর সুযোগ না, আমি যেটা বুঝি। আর এই জরিপের পেছনে মানে প্রত্যেকটা জরিপের পেছনে একটা ইন্টেনশন কাজ করে। কোনো জরিপ আপনি দেখবেন ইলেকশন যত ঘনাবে আরো জরিপ হবে, যে কোনো জরিপে দেখানোর চেষ্টা করা হবে জনপ্রিয়তা বিএনপির অনেক বেড়েছে, বিএনপি 40%-এর বেশি ভোট পাবে। আবার কোনো জরিপে দেখাবে এনসিপির হিউজ পপুলারিটি বেড়েছে, ইসলামী দল জামাতের জনপ্রিয়তা বেড়েছে, এরকম কেউ দেখানোর চেষ্টা করবেন। অর্থাৎ জরিপকারী প্রতিষ্ঠানের ইন্টেনশন, নিয়ত, তারা একটা ন্যারেটিভ সেট করতে চায়। নিউট্রাল জায়গা থেকে কোনো জরিপ হয় বলে আমি বিশ্বাস করি না। ফলে এই যে জরিপটা হলো, এটাও ওনাদের ইন্টেনশনটা আমরা পরিষ্কার জানি না, কিন্তু কিছুটা ইঙ্গিত আমরা পাই। কেউ এরকম প্রশ্ন বলেন যে বিএনপির বাংলাদেশের যে জনপ্রিয়তা বা অতীত অভিজ্ঞতার আলোকে তার যে জনভিত্তি, তাতে বিএনপিকে মাত্র 12-13% মানুষ ভোট দেবে, এইটা কি বিশ্বাসযোগ্য? সাধারণ হিসেবে বলাই হয় বিএনপির জনপ্রিয়তা 30-35%। অতীতের নির্বাচন এখন বিএনপির জনপ্রিয়তা এত কমে গেল, 30-20 হতে পারে। হ্যাঁ, 12-13% বিএনপির জনপ্রিয়তা, এইটা প্রথমত হলো। তাহলে কি এটা বিএনপির জন্য এটা একটা চিন্তার বিষয় হবে যদি তারা আমলে নেয় জরিপটা, যে আমার জনপ্রিয়তা এত কমে গেল, যদি সত্যি এটা আগামী নির্বাচনে ইম্প্যাক্ট ফেলে তাহলে এটা খারাপ তার জন্য। আবার এই যে 48%, ওনারা তো বলেন নাই কাকে ভোট দেবেন, তাহলে এই 48%-এর মধ্যে কত শতাংশ বিএনপিকে দেবে ভোট যদি হয়, কত শতাংশ আওয়ামী লীগকে দেবে? আবার যদি আওয়ামী লীগ ইলেকশন করতে না পারে, তাহলে আওয়ামী লীগের যে 25-30% ভোট আছে বলে মনে করা হয়। আবার এই জরিপে 7% মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে বলে 7% বলেছে, কিন্তু এই 48%-এর মধ্যে অনেকেই আওয়ামী লীগকে ভোট দেবে, বিএনপিকে ভোট দেবে যারা বলতে চায় নাই, তাই না? তাহলে এই 48% হচ্ছে আপনার মূল খেলা এই জায়গাটায়, যে এই 48% কাকে ভোট দেবে। কারণ এই যে 12% ভোট দিয়ে কেউ তো সরকার গঠন করতে পারবে না। জামাতের ভোটও ওই কাছাকাছি। এবং আর ইন্টারেস্টিং, এখানে আমি যেটা দেখব, এই জরিপে বিএনপি জামাতের ভোট কাছাকাছি। এটা বিশ্বাসযোগ্য? এটা আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশের রাজনীতিতে তারা বিশ্বাস করে কিনা? তারা বিশ্বাস করে না। বিএনপি জামাতের ভোট কি কারণে কাছাকাছি হবে? হ্যাঁ, এমন হতে পারে গত 15 বছরে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে অব্যাহত আন্দোলন, নির্যাতন সহ্য করা, নানা কারণে জামাতের ভোট হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু জামাতের ভোট বেড়ে বিএনপির কাছাকাছি হয়েছে, এইটা কয়জন লোক বিশ্বাস করে আমি ঠিক জানি না, আমার বিশ্বাস হয় না। যে কারণে আমি বলছি যে এই সকল জরিপই আমাদের প্রশ্নের মধ্যে রাখতে হবে, কিন্তু আমলেও নিতে হবে। বড় দলগুলোকে কিছুটা লেসন নেওয়া দরকার, যে যদি আসলেই এমন হয় যে হ্যাঁ বিএনপি যদি বিশ্বাস করে যে মাঠ পর্যায়ে বিএনপির যে জনপ্রিয়তা বা তার যে অনেক ধরনের অন্যায় অপকর্মের খবর প্রতিদিন গণমাধ্যমে আসে, তাতে কিছু জনপ্রিয়তা তার যে কমেছে, এটা স্বাভাবিক বা কমন সেন্সে বোঝা যায়। তার মানে এত কমেছে আমার এটা বিশ্বাস হয় না। ওই কারণে বললাম বিএনপির উচিত হবে এইটা থেকে একটা লেসন নেওয়া, যে সত্যি সত্যি তাদের জনপ্রিয়তা যদি এই অবস্থা থাকে তাহলে তো আগামী ভোট তার জন্য বিপজ্জনক। এবং 51% মানুষ চায় যে পূর্ণ সংস্কারের পরে নির্বাচন, এইটা আমার কাছে বিশ্বাস হয় না। এটি কি কোনো ন্যারেটিভ? আমার তো মনে হয় যে এই টোটাল জরিপের পেছনে এইটাই উদ্দেশ্য ছিল কিনা এস্টাবলিশ করা, যে মানুষ আসলে অধিকাংশ মানুষ সংস্কারের পরে ভোট চায়, মানে এখন ভোট চায় না। এবং এই জরিপে আবার একটা কন্ট্রাডিকশন আছে। পরের একটা কোশ্চেন ছিল যে আপনি কবে ভোট চান। এই যে 51% কবে ভোট চান বলেছে আবার ডিসেম্বরের মধ্যে, তো আপনি ডিসেম্বরের মধ্যে ভোট চান, আবার বলছেন যে সংস্কার করে ভোট চান, তো সংস্কার সব করে ডিসেম্বরের মধ্যে ভোট হবে না, অসম্ভব। এখানে কন্ট্রাডিকশন একটা আছে। ফলে ওখানে বললাম যে জরিপ আসলে জরিপের মধ্যেই রাখা দরকার, কিন্তু ওই ইন্টেনশনটা কি, যদি এই জরিপকারীদের একটা ইন্টেনশন থাকে যে অধিকাংশ মানুষ 50% এবং 51% খুব সিগনিফিকেন্ট, এটা কিন্তু 52 না, 49 না, 51 মানেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ সংস্কারের পরে নির্বাচন চায়, তার মানে এখন নির্বাচন চায় না। আপনি কি এই ন্যারেটিভ সেট করতে চান? তাহলে এইটা ইন্টেনশন। ফলে এইটা একটা সন্দেহের জায়গা। কিন্তু আমার এটা বিশ্বাস হয় না, কারণ আমরা তো, আপনিও রাস্তাঘাটে ঘোরেন, আমরাও ঘুরি, সাধারণ মানুষের মধ্যে একটা নির্বাচনের মুখী মানুষ মনেই করে দ্রুত নির্বাচনটা হয়ে গেলে একটা স্বস্তি ফিরবে। ফলে 51% মানুষ সংস্কারের পরে নির্বাচন চায়। তাহলে আরেকটা প্রশ্ন করার দরকার ছিল, সংস্কার বলতে আপনি কি বোঝেন? তাহলে ওই যারা মন্তব্য করেছে তারা বোঝে না, পরিষ্কার উত্তর দিতেই পারতো না যে সংস্কার বলতে আসলে কি বোঝে। সবার কাছে সংস্কার তো এক না। আপনার কাছে যেটা সংস্কার, রিক্সাওয়ালার কাছে সংস্কার তো সেটা না, উপদেষ্টার কাছে সংস্কার তো এটা না। ফলে এটা একটা অন্য আরো ডিটেইল আলোচনার বিষয়। জি আমিন ভাই, গতকালকে নির্বাচন কমিশন অনেকগুলো সংস্কারের বিষয়ে ডিসক্লোজ করেছে, যেমন না ভোট থাকছে ব্যালটে, এরপর প্রবাসীরা ভোট দিতে পারছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে, এবং তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ করার চিন্তা ভাবনা আছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও আরো ক্ষমতায়ন করা হচ্ছে এই নির্বাচন পরিবেশ
নির্বিঘ্ন রাখবার জন্য এবং প্রশ্নবিদ্ধ হলে সকল নির্বাচন বাতিলের যে সক্ষমতা, এটি অবশ্যই সাধুবাদ জানানোর মতো একটি জায়গা। তো সব মিলিয়ে আপনি কয়েকটা পয়েন্ট ধরেন, না ভোট আমাদের ছিল 2008-এর যে নির্বাচন হলো 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের আগে যে আরপিওটা সংশোধন হয়, তখনই না ভোট বিধান যুক্ত করা হয়েছিল। এরপরে সরকার এসে, আওয়ামী লীগ সরকার এসে আবার আরপিও সংশোধন করে না ভোটের বিধানটা বাতিল করে দেয়। তার মানে না ভোট যুক্ত করাটা নতুন কিছু না, এটা পুরনো বিধানকে ফিরিয়ে আনা। ফলে এটা আমি মনে করি ভালো, এই কারণে যে একটা আসনে ধরেন 10 জন প্রার্থী, একজন ভোটারের মনে হতেই পারে যে আমার একজন প্রার্থীও পছন্দ না, তো তাহলে উনি কি ভোট কেন্দ্রে যাবেন না? উনি যাবেন গিয়ে না ভোট দিয়ে আসবেন। তার আরেকটা সুবিধা কি, কোনো একটা আসনে যদি অনেক বেশি না ভোট পড়ে যায়, তখন পলিটিশিয়ানদের জন্য এটা একটা লেসন হয় যে দেখো এত লোক আমাদের কাউরে পছন্দ করে না। অর্থাৎ পলিটিক্যাল প্রসেস, রাজনীতি, এর ব্যাপারে মানুষের যে অনাস্থা যদি থাকে, সেটা প্রকাশের একটা বড় জায়গা হচ্ছে না ভোট। আমি না ভোটের পক্ষে। ফলে এইটা খুব থাকা দরকার এবং এটা আগামী সরকার এসব বাতিল করবে না সেই প্রত্যাশাটা করি। এটা দিয়ে রাজনীতিবিদরা নিজেদের সম্পর্কে যাচ করতে পারে। কোন একটা আসনে এমন যদি না ভোট জয়যুক্ত হয়ে গেছে, সবচেয়ে বেশি ভোট, তখন আপনি কি করবেন? ওইটা একটা তাহলে পুনরায় ইলেকশন নেবেন? এটা একটা আলোচনার জায়গা। 2, এবং ধরে নেন আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের যারা সমর্থক কর্মী তারা সব না ভোট দিয়ে দিল, আমরা জানি না সেটি তো বেশ বড় একটি নাম্বার। যদি এমন হয়, যদি আমরা ধরে নেই বিগত দিনের নির্বাচনের ফলাফল মাথায় রেখে যে আওয়ামী লীগের ভোট 30%, ধরেন 30% লোক যদি না ভোট দেয় কি দাঁড়াবে? ফলে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, ঘটনা ঘটবে। আচ্ছা, তারপর তরুণ ভোটারদের আলাদা বুথ, এটা আমার কাছে খুবই অ্যাবসার্ড, হাস্যকর এবং উদ্ভট মনে হয়। তরুণ ভোটার বলতে আপনি কত থেকে কত ঠিক করবেন? 18 বছর থেকে ভোটার হয়, তা 18 থেকে 25 তরুণ, 30 পর্যন্ত তরুণ। আমি নিজেও তো তরুণ, আমার বয়স 45, তা আমি তরুণ না? যে লোকের বয়স 60 সেও তো নিজেকে তরুণ দাবি করতে পারে। তা আপনি তরুণের ডেফিনেশনটা কি? তো আপনি কিভাবে ঠিক করবেন? ধরেন উনি ভোটার স্লিপ নিয়ে, তরুণদের জন্য আলাদা বুথ, তার মানে বয়স্কদের জন্য আলাদা বুথ হয়ে যাচ্ছে। নারীদের জন্য আলাদা বুথ সারা পৃথিবীতে থাকে, মানে অন্তত মানে আমাদের মতো দেশগুলোতে থাকে নারীদের জন্য আলাদা বুথ। বাংলাদেশে ছিল, এইটা নিয়ে তো কোনো বিতর্ক ছিল না। নানা কারণেই থাকে, নারীদের একটু আর্জেন্সি থাকে, বাড়িতে কাজ থাকে, ফিজিক্যাল ব্যাপার থাকে অনেক, আবার সেফটির ব্যাপার থাকে। তো আপনি নারীদের জন্য অবশ্যই আলাদা বুথ করেন, তরুণদের জন্য আলাদা বুথ। তার তরুণদের মধ্যে তরুণীও তো আছে, তরুণী কি তাহলে নারীদের লাইনে? আর তরুণ বলতে এইটা কার মাথা থেকে আসছে জানি না, যার মাথা থেকে আসুক এই মাথাটা পরীক্ষা করা দরকার। যেমন মনে করেন মাথা থেকে 18 মানেই তো নাগরিক, 18 মানেই তিনি নাগরিক এবং তিনি ভোটার। তাহলে আমি বলছি যে তরুণ বলতে তাহলে ইসির আরপিওতে পরিষ্কার করতে হবে বা নির্বাচনী বিধিমালায় পরিষ্কার করতে হবে যে 18 থেকে 25 তরুণ। তাহলে এইটা আবার তাহলে ওই যিনি প্রিজাইডিং অফিসার ওনাকে আবার দেখাইতে হবে যে ভাই আমার কিন্তু বয়স 25, আমি কিন্তু ওই লাইনে যাব। এইটা অ্যাবসার্ড। এটা কেন করতে চাই? ইন্টেনশন, এই আবার ইন্টেনশন, নিয়ত, ইন্নামাল আমালু বিন নিয়ত, মানে নিয়তটা কি? আপনি আলাদা করে তরুণদেরকে আলাদা করে দিচ্ছেন কেন ভোটার থেকে? ভোটার তো ভোটার, 80 বছরের লোকও ভোটার, 18 বছরের সেও ভোটার। আপনি কেন থেকে আলাদা করতেছেন? ওনার বুথের ভোট আলাদা করে গুনবেন? উনি আলাদা মার্কায় ভোট দিবে? ওনার জন্য আলাদা ব্যালট পেপার? তা তো না। আপনার ব্যালট বাক্স সেম, ব্যালট পেপার সেম, গুনবে সেম। তো আপনি কেন আলাদা বুথ করতে চান? এইটা আমি তো বললাম যে এই তরুণদের জন্য আলাদা ভোটারের আলাদা বুথের আইডিয়াটা যার মাথা থেকে আসছে তিনি সুস্থ কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, এরপরে আপনার সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় নিয়ে আসা, এইটাও খুব নতুন কোনো আইডিয়া না। কারণ সশস্ত্র বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করবে, এইটা আমাদের জাতীয় নির্বাচনের যে বিধিমালায় মানে আইনে আগেই ছিল। এটা ইলেকশন কমিশনকে চাইতে হতো সরকারের কাছে কাগজ দিয়ে যে আমরা মনে করি যে আগামী নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নির্বাচনী দায়িত্বে রাখা উচিত। আগে তারা থাকতেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে। স্ট্রাইকিং ফোর্স মানে পুলিশ দায়িত্ব পালন করবে কিন্তু সহযোগী ফোর্স, এবং জরুরি কাজে তারা র্যাপিডলি মুভ করবে। কিন্তু এখন এটাকে সহজ করা হয়েছে। পুলিশ যেভাবে দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে, সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী যারা, তারাও পুলিশের মতো করেই সব জায়গায় দায়িত্ব পালন করবে। একেবারে ল অ্যান্ড অর্ডার। এইটা ভালো হবে, কারণ এবারের নির্বাচনটা তো হবে একটা বিশেষ পরিস্থিতিতে। আমি আপনার আগের সাথে বলেছিলাম যে আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মব। তো যদি কেউ মব সৃষ্টি করতে চায়, মব তৈরি করতে চায়, ঝামেলা পাকাতে চায়, তাহলে শুধু পুলিশের পক্ষে কন্ট্রোল করা কঠিন হবে। তখন এই সশস্ত্র বাহিনী যদি আইন শৃঙ্খলা বাহিনীর রোলে থাকে, তখন কিন্তু এই মবটপ যদি দুষ্ট লোকেরা করতে চায় তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ হবে। ফলে এবং 80,000-এর মতো সেনাবাহিনীর সদস্য ওনারা দায়িত্ব পালন করবেন। আমি এটা সাধুবাদ জানি, এটা খুব ভালো উদ্যোগ। কারণ আগামী নির্বাচন, যেমন তারেক রহমান গতকালকেই বলেছেন যে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে। এবং তিনি কিন্তু আরো একটি কথা বলেছেন, আমি একটু যোগ করি। তিনি বলছেন যে ষড়যন্ত্র কিন্তু প্রকট হচ্ছে, আগামী নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র। গতকালকে তিনি কিন্তু পরিষ্কার করে স্পষ্ট করে এই কথাটি বলেছেন। ষড়যন্ত্র যে হচ্ছে এইটা তো তারেক রহমানের না বললেও আমরা বুঝি, এটা তো দৃশ্যমান। আপনি কিভাবে বলছেন? আমরা বুঝবো না কেন? ধরেন ভোট এভাবে চাই, এভাবে না হলে হবে না,
এই ন্যারেটিভ দিচ্ছে তো কোনো কোনো দল। পিআর না হলে আন্দোলনে যাব, এবং তারা তো পর্যাপ্ত ঘোষণা করবে, এবং আপনার বিচার শেষ না হওয়া পর্যন্ত ভোটে যাব না, এইটা না হলে ভোট বর্জন করব। তাহলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির যারা সবচেয়ে বড় ফ্যাক্টর পলিটিক্যাল পার্টিগুলো, তার মধ্যে দুইটা পার্টি যদি ভোট বর্জনের সিদ্ধান্ত নেয় এবং প্রতিহত করার সিদ্ধান্ত নেয়, এবং তার ফলে যদি আপনার, এবং এই দুটি রাজনৈতিক দলকে আমি যদি ইঙ্গিত করলাম, তাদের সঙ্গে আবার যুক্ত কিছু সংগঠন আছে যারা সরাসরি রাজনৈতিক দল না, কিন্তু তারা খুব পাওয়ারফুল, তারা সোশ্যাল মিডিয়া পাওয়ারফুল, সোশ্যালিও পাওয়ারফুল। এরা মিলে যদি মনে করে যে না, নির্বাচনটা হতে দিব না, কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এটি যদি মনে করে, আমি জানি না এটা যদি তারা মনে করলে তো নির্বাচন ভণ্ডুল হওয়া। আবার বাইরের শক্তিও কেউ যদি মনে করে যে নির্বাচনটা না হয়ে দেশে একটা বড় ক্রাইসিস তৈরি হোক, পলিটিক্যাল পার্টির বাইরে কেউ চাইতে পারে। তারেক রহমান একটা কথা বলেছেন কালকে যে বহিরাগতদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। উনি বহিরাগত বলতে কাদেরকে মিন করলেন আমার কাছে পরিষ্কার, বাহিরটা কোথায়। তাহলে আগামী 6 মাসের মধ্যে আরো কি হবে আমরা তো জানি না, ফলে পরিস্থিতি কোথায় যাবে সেটা বুঝতে হবে। কিন্তু আমরা চাইবো যে ইলেকশনটা হয়ে যেতে হবে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সশস্ত্র বাহিনী প্রত্যেককে অনেক বেশি অ্যাক্টিভ হওয়া দরকার এখন থেকেই। ভোট নিয়ে বোধহয় আপনার এই ছিল না, ভোট নিয়ে আর একটু আছে, সেটি হচ্ছে যে না, সেটি আপনি বলে ফেলেছেন। আর একটি বিষয় হচ্ছে ফেব্রুয়ারিতেই নির্বাচন, সেই প্রস্তুতি চলছে। মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু আজকে আবারও মালয়েশিয়াতে পুনর্ব্যক্ত, ওনাকে কথাটা বারবার বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? কারণ বারবার এটা কেন বলতে হচ্ছে যে নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে? এখন বলে যে কাদম্বিনী মরে প্রমাণ করতে হয় যে সে মরে নাই। ওনাকে কেন প্রমাণ করবার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রমাণ করতে হচ্ছে? কারণ আপনি দেখেন যে উনি নির্বাচন নিয়ে প্রথম দিকে যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো ছিল খুবই কনফিউজিং। প্রথমে বলতেন যে যদি রাজনৈতিক দলগুলো চায়, বেশি সংস্কার চায়, তাহলে নির্বাচন জুনের মধ্যে, কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে। এখন বেশি সংস্কার কম সংস্কারের সংজ্ঞা উনি আবার দেন নাই। ওনার প্রেস উইং থেকেও ব্যাখ্যা করা হয় নাই যে হোয়াট ডাজ মিন বাই বেশি সংস্কার এন্ড কম সংস্কার। ফলে আমার নিজের কাছে পরিষ্কার মনে হয় না যে আসলে কি। এরপরে এলো উনি কোরবানির ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ বললেন এপ্রিল, তা উনি বলেছেন হতে পারে। আচ্ছা, অর্থাৎ উনি ইলেকশন নিয়ে যখনই কথা বলেছেন যে হতে পারে, যদি, কিন্তু। এবার লন্ডন বৈঠকের পরে যে স্টেটমেন্ট, যৌথ ঘোষণায় বলা হলো কি, যদি এই তাহলে হতে পারে। অর্থাৎ মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছে উনি যেহেতু ইফ অ্যান্ড বাট দিয়ে কথা বলেন, তাহলে এইটা বোধহয় নাও হইতে পারে। ওই কারণে ওনাকে এখন বলতেছেন না হবেই, এই যে ফেব্রুয়ারিতে হবে এটা বলতেছে কারণ আগের লিগেসির কারণে, যে মানুষ বা পলিটিক্যাল পার্টি, যেমন তারেক রহমানও তো এখনো তারেক রহমানের কালকের যে বক্তব্য আমি খুব দেখলাম যে বিগত দিনের বক্তব্যের চেয়ে অনেক কড়া ভাষায় বলেছেন। তা উনিও কনফিউজড যে আসলে ইলেকশনটা হবে কিনা ফেব্রুয়ারির মধ্যে। এই কারণে সরকার প্রধানকে একটু জোর দিয়ে বলতে হচ্ছে যে না হবেই। কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে এই সংশয়টা আছে যে আসলেই হবে কিনা। সন্দেহ করবার কারণটি কি? যেখানে প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন হবে, ইলেকশনটা শুধুমাত্র সরকারের উপর নির্ভর করে না, সরকার প্রধানের উপর নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে নির্বাচনের সঙ্গে যুক্ত সকল পক্ষের উপরে। পক্ষ পলিটিক্যাল পার্টি যারা প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই প্রতিদ্বন্দ্বিতা করবে পক্ষগুলোর মধ্যে সবাই যদি এক সুরে কথা না বলে, তাহলে নির্বাচন তো অনিশ্চিত। সব পক্ষ এক সুরে কথা বলছে, ইলেকশন এক সুরে কথা না বলার কারণটা, প্রত্যেকের এজেন্ডা আলাদা। এজেন্ডা মানে সরকার গঠন করা, প্রত্যেকে ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায়, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় ভোট হলে যারা পিআর এর ব্যাপারে খুব সোচ্চার, তারা বিশ্বাস করে বা মনে করে তারা প্রত্যেকটা আসনে অল্প অল্প ভোটে হেরে যাবে। অল্প অল্প ভোটে হেরে গেলে, এক ভোটে হেরে গেলেও তো পরাজিত। যদি অল্প অল্প ভোটে হেরে যায় তাহলে তো সে সরকার গঠন করতে পারবে না। আর পিআরটা হলে যদি সে ভোট কমও পায়, সে তো টোটাল ভোটের অনুপাত অনুযায়ী সংসদে যাবে, সে অনেকগুলো আসন পাবে। মূল খেলাটা তো এইখানে। যদি অল্প অল্প ভোটে হেরে গিয়ে বিএনপির 200-র বেশি আসনে জিতে যায়, তাহলে বিএনপি সরকার গঠন করবে। তাহলে এখন যারা ক্ষমতা কাঠামোর মধ্যে আছে তাদের আপনি কি করবেন? ফলে তারা চাচ্ছে যে যারা অভ্যুত্থানে সক্রিয় ছিল সবাই ক্ষমতার অংশীদার হতে চায়। এটা চাওয়াটা অন্যায় না, দোষের না, কিন্তু আপনাকে তো ভাই পিপলের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। আমি তো বলছি আপনার সাথে আগেও যে এনসিপি যদি কনফিডেন্ট থাকে যে মানুষ তাদের সঙ্গে আছে, তারা ভোটে আসবে। বাংলাদেশের মেজরিটি মানুষ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে না, তারা তো জানে না। জামাতকে যে সব মানুষ ভোট দিয়ে দিবেন, আমরা ধারণা থেকে বলছি জামাতের ভোট এত পার্সেন্ট, কিন্তু আমরা ভোট তো নিউট্রাল ভোট তো আমরা গত 3 আমলে নেই নাই। তাহলে আগামী নির্বাচনে নিউট্রাল ভোট হোক, সবাই আসেন, প্রতিদ্বন্দ্বিতা করেন। যদি মানুষ আপনাকে মনেই করে যে আপনি সরকার গঠন করবেন, আপনারা এই জুলাই সনদ সংস্কার বাস্তবায়ন করবেন, আপনি পিপল ম্যান্ডেট নিয়ে আসেন। কিন্তু এখন ভয়টা হচ্ছে ওই জায়গায়, যদি বিদ্যমান ব্যবস্থায় ভোট হয় তাহলে তো বোধহয় বিএনপি জিতে যাবে। বিএনপি জিতে গেলে তো সংস্কার বাস্তবায়ন করবে না, বিচার শেষ করবে না, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। এই যে ভয়জনিত কারণে
তারা হয়তো এখন ওই ন্যারেটিভ দিচ্ছে যে না এটা না হলে ভোটে যাব না, ওটা না হলে ভোটে যাব না। আমার কাছে মনে হচ্ছে এক ধরনের ভয়, সংশয় এবং কিছু হারাবার ভয়, কিছু অনাস্থা। যেমন নাহিদ ইসলাম বলেছেন যে তারা সংস্কার নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দিতে চান না। এটা আরো ওই 51% প্রাসঙ্গিক হয়ে যায়। তার মানে সংস্কার করে আপনি তাহলে ভোটে যাবেন, তাহলে সেটা কবে, কত বছর লাগবে, মানে কি সংস্কার করবেন সেটা বলেন। বেশি চান না কম চান, সেই বেশি কমের ব্যাপারটা তো আমরা জানি। আবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টাতে সংস্কার একটা ফিরিস্তি দিয়েছেন, কি সংস্কার করেছেন, এবং তারপরে প্রেস উইং থেকে বলা হলো যে 16টি সংস্কার ডান। তাহলে অনেক সংস্কার তো হয়ে গেছে। তাহলে আইনি সংস্কার, পলিসি সংস্কারটা মূল সংস্কার। এর বাইরে আপনি কি সংস্কার চান সেটা ওনাদেরকে পরিষ্কার করে বলতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে পরিবেশ নিয়ে আমাদের পরিবেশ উপদেষ্টা শুরু থেকেই কিন্তু বেশ তৎপর এবং সোচ্চার ছিলেন। তার কিছু ভালো কাজও আছে, বিশেষ করে সুপার শপগুলোতে এই মুহূর্তে আমরা পলিথিন দেখছি না, পলিথিন তিনি বন্ধ করতে পেরেছেন। কিন্তু যে বিষয়টি নিয়ে তিনি বিশেষ করে নদী এবং প্রকৃতি নিয়ে কিন্তু তিনি বেশ কাজ করেছেন, কিন্তু তিনিও শেষ পর্যন্ত সিলেটের সাদা পাথর রক্ষায় ব্যর্থ হলেন। এটির কারণটি পরিবেশ উপদেষ্টার একটা বক্তব্য গণমাধ্যমে এসেছে, হুবহু আমি বক্তব্যটা পড়ি নাই, যতটুকু ফটো কার্ডে দেখলাম। তিনি বলেছেন যে উনি যখন অ্যাক্টিভিস্ট ছিলেন, মানে মন্ত্রী বা উপদেষ্টা হন নাই, তখনও পেরেছিলেন ওইখানে সাদা পাথর। এটা খুব দুর্লভ এবং খুবই প্রেশাস আমাদের সম্পদ। শুধুমাত্র টাকার অঙ্কেতে ডিস্টার্ব করলে হবে না, এটা তো পরিবেশের ভারসাম্যের ব্যাপার। একটা বটগাছ তো শুধুমাত্র ওটা টাকার অঙ্কে না, একটা বটগাছকে কেন্দ্র করে একটা ইকোসিস্টেম গড়ে ওঠে। তাহলে এই যে সিলেটের সাদা পাথর তো পুরো ইকোসিস্টেম, ওর পর্যটন সবকিছুর সঙ্গে এটা যুক্ত। আপনি সেটা হাওয়া করে দিলেন। এবং উনি বললেন যে এখন উনি পারছেন না, কারণ কি এই প্রাকৃতিক সম্পদ গ্র্যাব করে বিক্রি করার ক্ষেত্রে ওইখানে পলিটিক্যাল কনসেনসাস আছে। আওয়ামী লীগ বিএনপি মিলে ঝিলে খায়, ওনার বক্তব্যটা এরকম। এবং এই ঘটনার পরে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে একজনকে বহিষ্কার করা হয়েছে। অনেকগুলো ঘটনায় আমরা দেখলাম যে অপরাধী প্রমাণিত হওয়ার পরে বা গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পরে বিএনপি অ্যাকশন নেয় যে বহিষ্কার করলেন, আপনি ওনাকে সাজাও দিলেন, ওই পাথর ফিরে আসবে। এবং পরিবেশ উপদেষ্টা এই যে ফেরেনি, পরিবেশ উপদেষ্টা যে হতাশা ব্যক্ত করলেন, এইটা হলো এনজিও সুলভ হতাশা। আপনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছেন, আপনার তো এই সুশীল এনজিও স্টেটমেন্ট দেওয়ার আমি তো চাই না। আপনি বসে আছেন, আপনি পলিসি মেকার, আপনি সিদ্ধান্ত দেওয়ার মালিক, আপনার সাথে তো রাষ্ট্র আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, পাঠান নাই কেন? আপনি কেন পারেন নাই? উদ্ধার করেন নাই কেন? আপনি এইটা বলেন আমি পারলাম না, তাহলে ছেড়ে দেন। রাষ্ট্র আপনাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে, রাষ্ট্র সুযোগ সুবিধা দিয়েছে, আপনি জনগণের পয়সা আপনি বেতন নেন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করবার জন্য। আপনি সেটা পারলেন না, আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে দায় দিয়ে দিলেন। তো পলিটিক্যাল পার্টিগুলোকে দায় দিয়ে দেওয়ার দায়িত্ব আপনার না। আপনি যদি এটা ফেল করেন, আপনি পদত্যাগ করে আবার রাস্তায় নামেন, আমি সেটাই মনে করি। আর এইটা দিয়ে একটা জিনিস প্রমাণ হলো, ওনাদের একটু রিয়েলাইজ করা দরকার। এই সরকার কিন্তু এনজিও সরকার বলে অনেকে, রাষ্ট্র চালানোর এনজিও চালানো যে এক না, এই বোধটা ওনাদের মধ্যে আসা দরকার। এত সোজা না। একটা এনজিওর সিইও আর উপদেষ্টা, মন্ত্রী বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একটা ইউনিয়ন পরিষদ চালানো বাংলাদেশে একটা যে কোনো এনজিও চালানোর চেয়ে কঠিন। আপনি ধরেন যে বাংলাদেশের সবচেয়ে বড় এনজিওর সিইও, আপনাকে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিলে আপনি নাও চালাইতে পারেন। এত সোজা না, ওটা খুব ক্রিটিক্যাল জায়গা, পাবলিক ফাংশন ভেরি মাচ ক্রিটিক্যাল। তাহলে এই পরিবেশ উপদেষ্টা আমাদের খুবই পছন্দের মানুষ, উনি দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম করেছেন পরিবেশ রক্ষার দাবিতে। সেই মানুষটি আজকে বসে তার আমলে এমন একটা লজ্জাজনক ঘটনা ঘটলো, আবার উনি এমন একটা স্টেটমেন্ট দিলেন, নিজে দায়টা নিলেন না, দায়টা দিলেন পলিটিক্যাল পার্টিগুলো। দায় তো আপনার, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট তো না, পলিটিক্যাল গভর্নমেন্ট দায় তো আপনার না। আমি বলছি যে পলিটিক্যাল পার্টিগুলো দায় দিলেন কেন? ওনারা রাজনৈতিক দুর্বৃত্তরা এই আমার প্রাকৃতিক সম্পদ লুট করবে, এটা ঠেকাবে কে? ঠেকাবে তো রাষ্ট্র। আপনার ওখানে ইউএনও আছে না, ডিসি আছে না, সেনাবাহিনী বিচারিক ক্ষমতা সব মাঠে আছেন, আপনি সেনাবাহিনীর হেল্প চেয়েছেন? আমি জানি না। তাহলে ওইখানে বর্ডার এলাকা বিজিবি আছে, এতগুলা ফোর্স আপনার হাতে, আপনি নিজে একটা সবচেয়ে আপনার মন্ত্রণালয়ে বসে আছেন, আপনি চেয়ারে, আপনি সারা জীবন আপনি আন্দোলন করলেন, রাস্তাঘাটে ফাইট করলেন, আমরা আপনার সঙ্গে মিছিল করলাম, তা আপনি এখন বলতেছেন যে এটা পলিটিক্যাল পার্টির দোষ, তা আপনি দায় নেবেন না? এইটা একটা বিরাট প্রবলেম যে যখনই একজন লোককে আপনি রাষ্ট্রের ক্ষমতাবান চেয়ারে বসাই দিবেন, এর চেহারা বদলাই যায় এবং সে তখন আর নিজে দায় নেয় না। উনি আবার সেই, আপনি তো ভাই এখন অ্যাক্টিভিস্ট নাই। আপনি অ্যাক্টিভিস্ট ছিলেন 8ই আগস্টের আগ পর্যন্ত, 7ই আগস্ট পর্যন্ত আপনি অ্যাক্টিভিস্ট, 8 আগস্ট থেকে আপনি অ্যাক্টিভিস্ট নাই। আপনি এখন কোনো কথা বলতে পারবেন না যেটা সুশীল মার্কা, এনজিও মার্কা। আপনাকে দায় নিতে হবে। আপনি না পারলে বলবেন যেটা আমি পারি না, হয় সফল হতে হবে না হয় দায় নিতে হবে। আপনি পারেন, আপনি বলবেন আমি সরি, ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করলাম, অথবা বলতে হবে যে আমি সরি, আমি এটা আর যাতে না হয় সেজন্য আমি শক্ত হচ্ছি। সেটা তো বলেন নাই। আপনি বলেন বিএনপি আওয়ামী লীগ মিলিয়ে ঝিলে খায়, বিএনপি আওয়ামী লীগ মিলিয়ে ঝিলে খায় আমরাও জানি, এটা তো খাবেই। 15 বছর বিএনপি খানে, সে তো লুটপাট করবে, তো লুটপাট থামাবে কে? বিএনপি তো ধরেন যারা ক্ষমতায় ছিল না
সে তো এখন নানাভাবে এই ক্ষতি পোষানোর চেষ্টা করবে। তাহলে আপনাকে পুলিশ রাখছেন কেন? আপনার রাষ্ট্রে আর্মি কেন থাকে? রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী কেন থাকে? ফলে অমুকে করেছে ভাই, আমার কিছু করার নাই, এইটা বলার দায়িত্ব উপদেষ্টার না, মন্ত্রীর না। জি, আমরা শেষ করব আমিন ভাই। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝেই খুব ভাবিয়ে তোলে আমাদের নাগরিক সমাজকে। সামনে একটি জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে। এর মধ্যে বিচ্ছিন্ন দুর্ঘটনা বলেন বা পরিকল্পিত এই ঘটনাগুলো বলেন, ঘটছে প্রতিনিয়ত এবং আমাদেরকে ভাবাচ্ছে। এটি আসলে কিভাবে বিশ্লেষণ? গতকালকেই মোহাম্মদপুরে অভিযান চালালো যৌথ বাহিনী, এবং আমি একটা টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখলাম যে একজনের যে প্যান্টের ভেতর থেকে একটা বিরাট চাপাতি বলে বোধ হয়, ওটা বের করলো, ভয়ঙ্কর ধারালো একটা জিনিস, এটা বের করলো। এবং আমি যার ওখান থেকে ওই যে বের করছে ভিডিওটা দেখে আমার নিজে ভয় লাগছিল যে এত সেন্সিটিভ একটা জায়গায় কি করে এটা রাখলো। তো ধরেন জেনেভা ক্যাম্প বা এই ঢাকার কিছু এলাকা তো খুব অপরাধ প্রবণ, সেখানে আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকে অভিযান চলেছে, অনেক দুর্বৃত্ত ধরা পড়েছে, এবং মোহাম্মদপুরটা ছিল স্পেশালি ক্রাইম জোন হয়ে গেল। কিন্তু তো মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, মিরপুর, এই কয়েকটা ক্রাইম জোনে প্রচুর অভিযান হচ্ছে, প্রচুর দুর্বৃত্ত অপরাধী ধরা পড়ছে, আবার অপরাধ কিছু কিছু কমছে সরকার দাবি করছে। কিন্তু আপনি যেটা বললেন যে উদ্বেগ, যেটা নাগরিকের মনে, সেই উদ্বেগ কি আসলে দূর হয়েছে? 1 বছর তো একদম কম সময়ও না। তাইলে 1 বছর, প্রায় 1 বছর ধরে বিচারিক ক্ষমতা সহ সেনাবাহিনী মাঠে থাকার পরেও জনমনে যদি একটা কাঙ্ক্ষিত মাত্র স্বস্তি না ফেরে, এই ব্যর্থতাটা কার আসলে, তাই না? আমরা বিভিন্ন সময় দেখি যে অপারেশন, বিশেষ অপারেশন ক্লিন হার্ট হয়েছে, এরকম বিশেষ অপারেশনের পরে কিন্তু একটা স্টেবল হয়েছে, কারণ ওই অপারেশনে মাথাগুলোকে ধরা হয়েছে, প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু এই যে আপনার অপারেশন ডেভিল হান্টান কত কিছু করলো, তাতে কি জুলাই অভ্যুত্থানের সময় যে থানাগুলো লুট হলো, যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো উদ্ধার করা গেছে? এখনো কিন্তু হয়। এই অস্ত্রগুলোকে আগামী নির্বাচনে ব্যবহার হবে না, আপনার মনে হয় না? এবং ধরেন এই যে মোহাম্মদপুরে যে ঘটনাগুলো ঘটলো, এরকম কিছু পকেট আছে ঢাকা শহরে, সারা দেশেও বড় বড় বিভিন্ন জায়গায় যে পকেট থাকে, সেই পকেটে কারা দুর্বৃত্ত, কারা আগে দুর্বৃত্ত ছিল, এখন আবার নতুন হয়েছে, এই লিস্ট লোকাল থানায় থাকে। এবং কিশোর গ্যাং কিন্তু নিয়ন্ত্রণ করা, কিশোর গ্যাং এর লিস্ট থানায় থাকে। থানা কেন, আমি বলেছিলাম কার সঙ্গে জানো, যে পুলিশ যদি চায়, সত্যি সত্যি চায়, 1 মাসের মধ্যে দেশ ঠান্ডা করে দিতে পারে। পুলিশ কেন চায় না? পুলিশের বিজনেস থাকে, প্রত্যেকটা অপরাধী গোষ্ঠীর কাছ থেকে পুলিশ পয়সা খায় এখনো। আমি জানি না খায় কিনা, কিন্তু না খেলে অপরাধ থামে না কেন? পুলিশ কি আপনার মনে হয় যে 5ই আগস্টের পরে সব পুলিশ ভালো হয়ে গেছে? আপনার থানায় কি এখন কি হয়রানি ছাড়া, ঘুষ ছাড়া সেবা পায় মানুষ? এটা ইনভেস্টিগেট করা যেতে পারে, আমি উপসংহারে যাচ্ছি না। তো যদি এমন হতো, পুলিশ, নট অনলি পুলিশ, সব বাহিনীর কথা বুঝি, প্রশাসন, সরকারি লোকজন সব ভালো হয়ে গেছে, আপনার ডিসি সাহেবরা সব সৎ, এখন ইউনো সাহেবরা সবাই এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য একদম ঝাঁপিয়ে পড়েছেন, দুর্নীতি করেন না, 2 নম্বরই করেন না, প্রজেক্ট থেকে পয়সা খান না, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। আমার মনে হয় না 1 বছরের মধ্যে আসলে কোথাও কোনো ভালো চেঞ্জ হয়েছে। হলে আপনি প্রশ্ন তুলতেন না যে 1 বছরের মধ্যে। তারপরে জনমনে আপনি আশা রাখেন, আমরা আশা করি যে আগামী নির্বাচনটা ফ্রি ফেয়ার হতে হবে, কিন্তু চ্যালেঞ্জ সরকারের সামনে আইন শৃঙ্খলাই, এবং সেটা নিয়ন্ত্রণ করবার জন্য সরকারকে অনেক বেশি হার্ড লাইনে যেতে হবে, এবং হার্ড লাইনে যাওয়ার জন্য সরকারের মেরুদণ্ড শক্ত থাকবে, এবং ইলেকশনটি হতেই হবে। ইলেকশনটা হতে হবে, আপনাকে ফেব্রুয়ারিতে হতেই হবে, ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে, পারলে ডিসেম্বরেই করে ফেলেন। জি, যদি সম্ভব হয়। ধন্যবাদ আমিন ভাই। প্রিয় দর্শক, আসলে সময় স্বল্পতার কারণে আলোচনা আরো অনেক কিছু করবার ছিল আমাদের, হয়তো আরো একদিন আলোচনা করবো এই বিষয়টি নিয়ে। দর্শক, আসলে অনেক ধরনের সংকট থাকবে, অনেক ধরনের হুমকি থাকবে, এগুলো কাটিয়েই কিন্তু আমাদেরকে সামনে এগোতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর যেমনি দায় আছে, সরকারের তো দায়িত্ব আছে, এবং নাগরিকেরও অনেক দায় আছে। সব পক্ষকে মিলে বাংলাদেশকে সুন্দর করবার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে বিকশিত করবার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ না করলে আসলেই আমরা আরেক ধরনের অনিশ্চয়তার মুখে পড়ে যেতে পারি। আমরা আশাবাদ ব্যক্ত করি আমাদের আর সামনে কোনো অনিশ্চয়তা না আসুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।